ঘোষিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ও তার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর রুমানা হক, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব যে ঘোষিত বাজেট আমরা যেটা দেখলাম যে স্বাস্থ্য খাতে 8%-এর কিছু বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জনগুরুত্বপূর্ণ এই খাতে এই বরাদ্দ কি আসলে যথেষ্ট? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। গত বছরের তুলনায় এবার তো 8% বাজেট বেড়েছে এবং আমরা যদি অ্যাবসলিউট অ্যামাউন্ট বলি 3000 কোটি টাকার বেশি বাজেট এই বছর বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের ন্যাশনাল বাজেট এই বছর গত বছরের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে তার চেয়ে কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের বাজেটটা তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে। তারপরেও আমি বলবো যে এটি আসলে আমাদের জনগণের যে চাহিদা সেই পরিমাণে অপ্রতুল। কারণ আমরা জানি যে জনপ্রতি আসলে একটা স্ট্যান্ডার্ড আছে যে বছরে 88 ডলার পর্যন্ত খরচ করা উচিত স্বাস্থ্য খাতে, কিন্তু আমরা তো এখন মাত্র $45 মতো খরচ করছি জনপ্রতি প্রতি বছর একজনের পিছনে। তো এই মাথাপিছু স্বাস্থ্য খাতে ব্যয়টা তো কম, সেই সাথে যেহেতু আমাদের সরকারের দিক থেকে স্বাস্থ্য খাতে বিনিয়োগটা কম হয়, তো এই স্বাস্থ্য ব্যয়ের একটা বড় অংশ কিন্তু জনগণের উপরে পড়ে। সুতরাং আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার যেটা আমরা বলি, এটা কিন্তু অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। প্রায় 74% অর্থায়ন যেটা স্বাস্থ্য খাতে মানুষ ব্যয় করে তা নিজের পকেট থেকে ব্যয় করে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সুতরাং আমরা যদি বেশি বরাদ্দ না করি স্বাস্থ্য ব্যবস্থাপনায়, তাহলে কিন্তু চাপটা আলটিমেটলি যেটা হবে যে জনগণের উপরেই পড়বে এবং তাদের আসলে স্বাস্থ্য ব্যয় বাড়বে। কিন্তু সেই সাথে এটাও বিষয় যে আসলে শুধুমাত্র ব্যয় বৃদ্ধি করলে তো হবে না, অর্থাৎ বরাদ্দ বৃদ্ধি করলে হবে না, সেটা যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। সুতরাং যা পাওয়া গেছে সেটাকে যদি যথাযথভাবে ব্যয় করা যায়, তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা দিয়েও ভালো কিছু করা সম্ভব। আরেকটু যোগ করতে চাই যে যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 3000 কোটি টাকার বেশি এবার বেড়েছে, তো আমরা যদি ইনফ্লেশনের কথা চিন্তা করি, ইনফ্লেশন অ্যাডজাস্ট করে যদি আমরা বাজেটটা এস্টিমেট করি, তাহলে কিন্তু দেখবো যে এই বাজেটটা আসলে গত বছরের তুলনায় প্রকৃত অর্থে কমেই গেছে। তো এই জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ যে যেই বাজেটটা অন্তত পাওয়া গেছে সেটার আসলে যথাযথ বাস্তবায়ন। ডক্টর রুমানা হক, আপনি যেটি বলছিলেন যে প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, আমরা দেখতে পাই যে স্বাস্থ্য খাতের প্রকল্পের ক্ষেত্রে অদক্ষতার নানা ঘটনা ঘটে এবং এটাও দেখা যায় যে বছর শেষে টাকা ফেরত যায়। সেই ঘটনাগুলো কেন ঘটছে বলে আপনি মনে করেন? এখানে অনেকগুলো বিষয় আছে। আমি একটু যদি সংক্ষেপে ব্যাখ্যা করি, যে অনেক সময় প্রকল্প যেই আপনার অ্যাপ্রুভাল দরকার হয়, হ্যাঁ, সেটা কিন্তু ধীর গতিতে হয়। আপনার প্রকল্পটা যখন এই অ্যাপ্রুভাল প্রসেসে দেরি হয়, তাহলে অবশ্যই বাস্তবায়নে দেরি হয়। অনেক সময় কেনাকাটার দীর্ঘসূত্রিতার জন্য কিন্তু অনেক কাজ করা যায় না। আবার অর্থ ছাড়করণ, বাজেট অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানেই কিন্তু সাথে সাথে অর্থটা যারা বাজেট বাস্তবায়ন করেন তাদের হাতে আসে না। তো অর্থ ছাড়করণেও কিন্তু অনেক সময় দেরি হয়। আর সেই সাথে অবশ্যই আমি বলবো যে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের কিন্তু আসলে সঠিক সময়ে তাদের যে চাহিদা পত্রটা এটাও কিন্তু প্রেরণ করতে হয় সেন্ট্রাল লেভেলে। তো এটাও যদি তারা দেরি করে পাঠান, তাহলে কিন্তু এই বাজেটের যে বরাদ্দটা সেটা তাদের হাতে পৌঁছাবে না। সুতরাং অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে সিস্টেমেই আসলে আমাদের কিছুটা সমস্যা আছে, যেটা দীর্ঘসূত্রিতার আমি কথা বললাম যে প্রজেক্ট অ্যাপ্রুভাল করার ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে আছে হ্যাঁ কিছুটা অদক্ষতাও আছে। আমাদের দেখবেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনা যারা এই বাজেট তৈরি করেন, তারা কিন্তু এই বাজেট ব্যবস্থাপনার উপর তাদের আসলে তেমন কোনো ট্রেনিং নাই। সুতরাং তাদের দক্ষতার বিষয়টা কিন্তু আমরা এখানে অস্বীকার করতে পারছি না। যদি অনেক সময় ট্রেনিং দেওয়া হয়, তারপর দেখা যাচ্ছে যাকে ট্রেনিং দেওয়া হচ্ছে তিনি আবার অন্য জায়গায় চলে যাচ্ছেন, নতুন যিনি জয়েন করেছেন তার হয়তো এটার ট্রেনিং নাই। আর স্বাস্থ্যের ব্যবস্থাপনাটা কিন্তু আসলে যথেষ্ট কঠিন এবং জটিল। তো এখানে সঠিকভাবে পরিকল্পনা না করে যদি আমরা আগে থেকেই প্রস্তুতি না নিয়ে আগাতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা এই বাজেট বাস্তবায়নে পিছিয়ে থাকবো। এক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে যে যেহেতু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং এখানে আমরা দেখেছি কোভিড এর সময় যে এই মন্ত্রণালয়ের আসলে এই ব্যবস্থাপনা কোভিড এর সময় কি পরিমাণ জরুরি, অন্য সময় আমরা বুঝতে পারি আমি নিশ্চিত। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই গুরুত্ব বিবেচনা করে কি কি কারণে এই বাজেট যেটা বরাদ্দ করা হচ্ছে, বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা যাচ্ছে না, সেটাকে খুঁজে বের করে সেগুলা সমাধানের প্রক্রিয়া আমাদের যেতে হবে। কিন্তু বাজেট কম দেওয়াটা আমি মনে করি সেটা কোনো সমাধান নয়। ডক্টর রুমানা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা এবং সমতার যে বিষয়টা, সেটা কি বরাবরের মতো উপেক্ষিত থেকে যাচ্ছে?
আহ, একটু সময় দিবেন। আমরা যদি বাজেটের স্পিচটা দেখি, সেখানে কিন্তু আপনি দেখবেন যে দর্শনটি খুব চমৎকার ভাবে বলা হয়েছে যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030, পার্সপেক্টিভ প্ল্যান 2041 আমরা অ্যাচিভ করতে চাই এই বাজেটের মাধ্যমে। এবং সেখানে বলা হয়েছে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আর কি পৌঁছে দেওয়া হবে। যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে সুলভ মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। বেসিক স্বাস্থ্য সেবাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া হবে। তো এই দর্শনগুলো কিন্তু আমরা বাজেটে দেখছি, কিন্তু এটার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা কিন্তু বাজেট হিসেবে সুস্পষ্ট নয়। এবং এখানে আমি এখনো সন্দিহান আছি, যেহেতু এখনো আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবায় খুবই কম বরাদ্দ দিয়ে থাকি। এই অল্প বরাদ্দ দিয়ে আসলে কতটুকু জনগণের কাছে পৌঁছানো যাবে, সেটা আসলে একটা প্রশ্ন। তো আমি আশা করব যে যেই বাজেটটা দেওয়া হয়েছে সেটাকে জনবান্ধব করা হবে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়া হবে। এবং শুধুমাত্র আমরা সেন্ট্রাল লেভেলে খরচ না করে আমরা কিভাবে আসলে জনগণকে আরো বেশি সেবা দিতে পারি সেই বিষয়টা থেকে দেখা হবে। সুলভ মূল্যে কিভাবে ওষুধ পৌঁছে দেওয়া যায়, আমাদের যে ডায়াগনস্টিক টেস্ট গুলো আছে সেগুলো কিভাবে বিনামূল্যে দেওয়া যেতে পারে, এগুলোর দিকে আমাদেরকে খেয়াল করতে হবে অবশ্যই। ডক্টর রুমানা হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 এ সময় দেওয়ার জন্য। দর্শক, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ তার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক।